দালাল যেখানে যাবেন এখানে ঢোকার আগে দালাল দাঁড়িয়ে থাকে, বলে আপনার কি সমস্যা, এখানে গেলে মানে সমস্যা করে ফেলে, মানে পাসপোর্ট করতে গেলে সমস্যা। রাষ্ট্রের যে দপ্তরগুলো আছে যেগুলার টোটাল ইলেকশনের সাথে সম্পৃক্ত সেগুলোকে একদম আগাটোগুড়া সংস্কার করে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কী ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন চট্টগ্রাম মাঠে। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলবো এই আসনের বিভিন্ন শ্রেণীর পেশার তরুণদের সঙ্গে। হ্যাঁ, আমার অনুভূতিটা অনেক আনন্দিত, কারণ আমি বাংলাদেশ হিসেবে একটা বাংলাদেশে এনআইডি কার্ড পাইছি। অনেক কষ্টের পরে এনআইডি কার্ডটা পাইছি, আলহামদুলিল্লাহ। এটা পেয়ে আমি অনেক কিছু করছি, লাইসেন্স বানাইছি, পাসপোর্ট বানাইছি। এখন স্মার্ট কার্ডটা পাই না, এমনি ডাউনলোড কপি পাইছিল এই আর কি। মানে মোটামুটি খুশি আছি। একজন সংসদ সদস্য, উনি দেশের প্রায় একটা জেলা অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করবে। ওনার মধ্যে বিভিন্ন ধরনের এই যোগ্যতা থাকা দরকার। যেমন বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ মুসলিম দেশ, এর মধ্যে ওনাদের প্রথম যোগ্যতা থাকা উচিত ইমানি দায়িত্ব বলতে উনি মনে করেন প্রথমে মুসলমানদের নিয়ে কিছু কাজ করা উচিত। তারপর যেমন ওনার যোগ্যতা বলতে উনি প্রথমে সচ্চরিত্র হতে হবে, ওনার চরিত্র ঠিক থাকতে হবে। তারপর যেমন ধরেন ওনার এই মন মানসিকতা ভালো থাকতে হবে। ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হবে না কেন, যদি আমাদের প্রশাসন যদি ঠিক থাকে, আমাদের যে নির্বাচন কমিশন ঠিক থাকে, তারপর আপনার এই আমাদের সরকার প্রতিনিধিরা আছে, সবাই যদি ঠিক থাকে অবশ্যই নির্বাচন সুস্থ হবে আশা করি ইনশাল্লাহ। গত সালও দেখেছি, আজকে থেকে প্রায় আমার যখন বুদ্ধি হয়েছে 20 বছর আগে থেকেই বলখালীবাসীর একটাই প্রত্যাশা, সেটা হলো যেই এমপি আসুক না কেন এই ব্রিজের। কিন্তু আমরা যত এমপি দেখেছি, যত এমপি আসছে গেছে, ব্রিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু নিচে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, পদক্ষেপ নেওয়ার পরে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আশ্বাস নেওয়ার পরে কাজ উদ্বোধন করছে, ভিত্তিপত্র স্থাপন করছে, এরপরও আমাদের কোনো কাজ হয়নি। কিন্তু এখন সর্বশেষ পরিস্থিতি 5 আগস্টের পরে মানুষের একটাই প্রত্যাশা, বলখালীতে শুধুমাত্র এই ব্রিজটা হলে বলখালীবাসীর আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূর্ণ হবে। এটা যে এমপি আসুক, এটা জামাত আসুক, বিএনপি আসুক বা অন্য কোনো আসুক, যে রাজনৈতিক দল আসুক, একটাই প্রত্যাশা শুধু ব্রিজটা। রাজনীতি অবশ্য ভালো হওয়া উচিত। এখন আমরা যারা প্রবাসী যারা আছি, তারা বিশেষ করে এম্বাসিতে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হয়। বিশেষ করে পাসপোর্ট বানাতে গেলে বা অন্য কোনো কাজে গেলে এরা টাকা ছাড়া কিছু বুঝে না, টাকা দিলে কাজ করে, টাকা না দিলে কাজ করে না। এই হচ্ছে আমাদের মূল সমস্যা। এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ আমি আসার সময় আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় না, আগের চাইতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। লাশ আনার ক্ষেত্রে আগে সমস্যা ছিল, এখন আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে কুয়েতে বলছে মানে যারা এখন মানে বেওয়ারিশ লাশ বা যাদের কোম্পানি একটু সমস্যা, মানে এম্বাসি থেকে এরা করবে আর কি। এম্বাসি মানে দালাল যেখানে যাবেন এখানে ঢোকার আগে দালাল দাঁড়িয়ে থাকে, বলে আপনার কি সমস্যা, এখানে গেলে মানে সমস্যা করে ফেলে, মানে পাসপোর্ট করতে গেলে সমস্যা। মানে এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে একটু হয়েছে, কিন্তু আগে অনেক সমস্যা ফেস করা লাগছিল আমাদেরকে। ধন্যবাদ এনটিভির সকল দর্শক, কলা কুশলী এবং শোভনাদেরকে আপনার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। আসলে বর্তমানে যে অবস্থা রাষ্ট্রের, এটা হচ্ছে আপনার সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথা। তো নির্বাচনের আগে যদি আমাদের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে খুব দ্রুত, আর বেশি সময় নেই, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, এর আগে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর ইলেকশন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা হচ্ছে আপনার প্রশাসনকে খুব বেশি গুরুত্ব দিয়ে সংস্কার করতে হবে, এবং রাষ্ট্রের যে দপ্তরগুলো আছে যেগুলার টোটাল ইলেকশনের সাথে সম্পৃক্ত সেগুলোকে একদম আগাটোগুড়া সংস্কার করে যতটুকু সম্ভব এই অল্প সময়ের মধ্যে সংস্কার করে, প্রথমে এটাই দরকার ইলেকশনের আগে। ধন্যবাদ। আপনার 24-এর যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের ভূমিকা, সরকারের ভূমিকা কী হওয়া উচিত এটা জানতে চেয়েছেন। আমি সর্বপ্রথম এটা বলার আগে, যারা এই যে 24-এর বাংলাদেশ থেকে ফেসিবাদী যে তন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এটা দূর করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি। আমি মনে করি এই যে বাংলাদেশে 15-16 বছরের যে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল,
সেটার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছে। সর্বশেষ 24 সালের এই যে জুলাই থেকে শুরু হওয়া 36শে জুলাই আমরা যেটা বলি 5ই আগস্ট, এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে এই যে ছাত্র জনতার যে ভূমিকা, শ্রমিক ছাত্র জনতা যে ভূমিকা, সেটা বাংলাদেশের মানুষ সারা জীবন কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে বলে আমি বিশ্বাস করি। শুধু সাধারণ জনগণ মনে রাখলে হবে না, তাদের প্রতি সরকারের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা অতীতে দেখেছি যারা 71 সালে মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছিল, তারাও বিভিন্ন ধরনের সুবিধা পাইছে বাংলাদেশ রাষ্ট্র থেকে। এই আবার সুবিধা দিতে গিয়ে রাষ্ট্র আবার আমাদের মধ্যে বিভিন্ন বিভাজনের সৃষ্টি করছে। এই যে 24 সালের আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রতি সরকার এমন কিছু করুক যেটা নিয়ে ভবিষ্যতে বিভাজন সৃষ্টি হবে না, কোনো আন্দোলন গড়ে উঠবে না, আমরা সেটাই চাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যেটা মনে করি, যারা আহত হয়েছে তাদের পরিবারকে এককালীন এমন কিছু করে দেওয়া যাতে এটা নিয়ে ভবিষ্যতে আর কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। যেমন ধরেন, যিনি আহত হয়েছে ওনার যদি কোনো ছোটো ভাই থাকে, ওনার বাবা থাকে, তাকে এককালীন কিছু একটা দিয়ে দিল, ওনার নাতিপতিকে কিছু দেওয়ার দরকার নেই। কারণ এটাও যদি কোটাভিত্তিক হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ নর্মালি ওই যে কোটার প্রতি আসক্তি হয়ে যায়, বসে বসে খাওয়ার একটা প্রবণতা বাংলাদেশের মানুষের আছে। যে কারণে এরকম দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প যদি সরকার হাতে নেয়, এটা ভবিষ্যতে আবার ওই যে কোটা আন্দোলনের মতো বিভিন্ন ধরনের ইস্যু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যারা আহত হয়েছে তাদেরকে, বাংলাদেশে এমন বিভিন্ন সেক্টর আছে যেখানে আহতরা চাকরি করার মতো পরিবেশ আছে। যদি সরকার চাইলে এরকম অনেক সেক্টর বের করতে পারবে যেখানে আহতরা চাকরি করার সুযোগ পাবে। আমি মনে করি যারা আহত তাদেরকে এরকম কোনো সুযোগ করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে, যাতে করে তারা তাদের বাকি জীবনটা মোটামুটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে কাটাতে পারে। আর বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো পেশিবাদ প্রতিষ্ঠিত না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা করতে হবে যে এমন কোনো উদ্যোগ নেওয়া যাবে না যে কারণে যেগুলোকে কুট করে বিভিন্ন ধরনের স্বার্থন্বেষী মহল আবার সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করবে, ভুল পথে পরিচালিত করবে। এমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত হবে না বলে আমি মনে করি। আমি আসলে একবার ভোট দিতে গেছিলাম, এখানে আমি আমার মন মতো করে ভোট দিতে পারি নাই। ওনারা যেটাতে বলছে এটাতে ভোট দিতে হয়েছে। এখন দেখে সামনে দেখে আমার ভোট আমি যাকে ভালো লাগে তাকে দিতে চাই। মানে কেমন বলতে, ডক্টর ইউনূস যেগুলো পদক্ষেপ নিছে এগুলো আমার সুন্দর লাগতেছে, ওর তো একটু ভালো সুনাম করতেছে। তো আমি বলতে চাই জনগণের একটা ভালো, আমরা তো মনে করেন আমাদের সুবিধা দেখি, সরকার একটু ভালো একটা নিয়োগ করে, অনেকে অনেক ভোগান্তি পড়ে। আমি এয়ারপোর্টের কথা আসি, এয়ারপোর্টের মধ্যে অনেকে অনেক ভোগান্তি পড়ে যায়, এই সামান ফাইনা সামান কেটে ফেলে অনেকে অনেক কানাকাটি করে। আমরা মোবাইলের মধ্যে দেখি, এগুলো আমরা দেখি, এগুলো আমরা মনে খারাপ লাগে। কেউ 2 বছর 5 বছর পরে আসে, সবাই তো এখানে ভালো থাকে না, সবাই বিদেশ থেকে আসে, বিমানের সেম স্টাইল আসে, কিন্তু আপনার ওইখানে অনেক কষ্ট করে আসে, তাহলে পরিবারের জন্য কিছু না কিছু ভালো মন্দ নিয়ে আসে। এর মধ্যে ওরা যদি এয়ারপোর্টে এসে যদি ভালো একটা সাইফিল করতে না পারে তাহলে মনটা কীরকম হয়ে যায়। আমি 2 বছর 3 বছর পরে আসতেছি, তাহলে জিনিসটা কীরকম লাগে। আমি যদি এমপি নির্বাচন হইতাম, বিশেষ করে এই চট্টগ্রাম শহরে যেটা যানজট এবং চাঁদাবাজি, এরপর হচ্ছে মাদক ইয়াবা ব্যবসায়ী যারা আপনার ব্যবসায়ী পরিচালিত হচ্ছে, এগুলো বন্ধ করে দিতাম। আর বিশেষ করে হচ্ছে ইসলামী আইন প্রতিষ্ঠা করতাম। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 8 আসনের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ড নিয়ে গঠিত বলখালী 8 আসনের তরুণ ভোটার দেশ ভাবনা নিয়ে। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়তা হবে এই প্রত্যাশায়। মোহাম্মদ আলী রাশেদ, এনটিভি অনলাইন, চট্টগ্রাম।